আপনি দেখছেন যে গত মঙ্গলবারে ঢাকায় একজন টপটেরর খুন হয়েছে, নাম টিটন। এই খুনের প্রেক্ষিতে আন্ডারওয়ার্ল্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 54টি মন্ত্রণালয় এবং বিভাগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রায় 350 কর্মকর্তা আছেন যারা একাধিক দায়িত্ব পালন করছেন একই সাথে। কেউ যখন লিভ নিচ্ছে, আগে আমরা তাকে আটকানোর চেষ্টা করতাম বা আগে তাকে বলতাম স্যালারি বাড়িয়ে দিব, কিন্তু এখন কেউ লিভ নিলে আমরা তাকে থামাচ্ছি না, বরং লিভ নেওয়ার পরও তাকে আমরা রিপ্লেস করছি না, যেটা আমরা এআই দিয়ে পুষিয়ে নিচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি টাইমস টুডে হেডলাইন্সে। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা বিদেশে বসে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন এবং তারা দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন। নানা দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আজকের বিশ্লেষণ করবেন আমাদের সহকর্মী কামরুজ্জামান খান। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থভাবে বলেছেন যে আপনি দেখছেন যে গত মঙ্গলবারে ঢাকায় একজন টপটেরর খুন হয়েছে, নাম টিটন। এই খুনের প্রেক্ষিতে আন্ডারওয়ার্ল্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতিপূর্বে গত কয়েক দশক ধরে যেসব শীর্ষ সন্ত্রাসীদের নাম পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড, জনমনে আতঙ্ক যাদের মধ্যে ছড়িয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম এসেছে। এই টিটন খুনের নেপথ্যে কারণ খুঁজতে যে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দারাও যেন গোলক ধাঁধায় পড়েছে। এর মধ্যে নাম এসেছে টিটন যে খুন হয়েছে তারই আপন ভগ্নী, বোনের স্বামী আরেকজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমন, যিনি নিজেকে ক্যাপ্টেন ইমন বলে পরিচয় দেন। এরা সবাই কিন্তু জেলে ছিল 5ই আগস্টের পর, 2024-এর 5ই আগস্টের পরে এই টপ আন্ডারওয়ার্ল্ডের উল্লেখযোগ্য 6 জন টপ টেরর ছাড়া জামিনে মুক্তি পেয়েছে। এর মধ্যেও যাদের নাম বললাম টিটন, ইমন, আরেকজন হচ্ছে পিচ্ছি হেলাল। এই কে কাকে খুন করছে এ নিয়ে একটা পরস্পর বিরোধী পাল্টাপাল্টি অভিযোগ চলছে। আজকে এই ওয়েসটা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে কিছুদিন আগে খুন হয়েছে আরেকজন, তাদের এই চক্রের আরেকজন যে মামুন। প্রসঙ্গটা হচ্ছে যে এরা কোথায়, জামিনে পাওয়ার পর তো এরা আদালতে হাজিরা দেয় না, হাজিরা না দেওয়া অনেকে বেল ক্যান্সেল হয়ে গেছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং আন্ডারওয়ার্ল্ডে বিভিন্ন মানুষের কাছে তথ্য আছে যে এরা অনেকেই বিদেশে থেকেও সক্রিয়। যেমন ইমনেরটা, যেটা আজকে ইমনের ফ্যামিলি দাবি করেছে যে সাউথ আমেরিকাতে চলে গেছে জামিনের পরে। আমরা যেটা আরেকটি সংস্থা সূত্রে জানতে পারছি সে ব্রাজিল আছে। ব্রাজিলে থাকলেও কিন্তু সে ইনঅ্যাক্টিভ নেই, আন্ডারওয়ার্ল্ডে এই মেকানিজম সব কিছু তো সে আছে। পিচ্চি হালা যিনি ছাড়া পেয়েছেন, আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড তাকে অংশগ্রহণ করতে, তিনি দেশে আছেন। এরকম যারা যারা অন্য অন্য সন্ত্রাসী যারা আছে, যেমন জিসান নামে এক সন্ত্রাসী আছে ওয়ান্টেড, তিনি বিভিন্ন সময় দুবাইয়ে ছিলেন। এরকম আরও আছে যে সুরিন আসলামের কথা বলা, জীবন মামুন, জয়, তানমুল ইসলাম জয় নামে একজন সন্ত্রাসী আছে, তিনি আছেন ইন্ডিয়াতে। তারপরে যে ফ্রিডম রাসু, প্রকাশ বিকাশ, 2 ভাই, তারা আছে ফ্রান্সে। তারপরে আপনার জোসেফ হারিস, 2 ভাই আছে ফিনল্যান্ডে। এরকম যারা টপ টেরর আছে মোটামুটি 2-1 জন বাদে সবাই দেশের বাইরে আছে বলে জানি। বাট তারা বিদেশে থাকলেও তাদের তৎপরতা থেমে নেই। নানা মাধ্যমে তাদের যারা ফলোয়ার আছে তাদেরকে দেওয়া বিভিন্ন জনকে ফোন করাচ্ছে, হুমকি দিচ্ছে, দাবিকৃত চাঁদা না পাইলে পরে, কিংবা তাদের এখন সামনে কোরবানির ঈদ, এটা নিয়েও হাটের ইজারা নিয়েও ঝামেলা হচ্ছে। তাদের যেটা টার্গেট ফুলফিল না হলে তারা নানা ধরনের কিলিং মিশন এবং মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য তৎপর রয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকার আইনশৃঙ্খলায় বড় ধরনের অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পুলিশ কমিশনার আজকে বলেছেন যে, ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, আইজিপিও বলেছেন যে টপ টেররদের তালিকা হালনাগাদ করা হচ্ছে, তাদের ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। এই হচ্ছে যে আইনশৃঙ্খলা নিয়ে আন্ডারওয়ার্ল্ডের। আমরা তো একসময় যেটা দেখতাম যে ঢাকাতে প্রতিনিয়ত এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের প্রতিনিয়ত খুন খারাপি হতো, কিন্তু গত 10-12 বছর আমরা কিন্তু দেখেছি এই আধিপত্য বিস্তার কেন্দ্রিক খুন খারাপি খুব কমে এসেছিল এবং এগুলো আমরা খুব বেশি নিউজ দেখি নাই। হঠাৎ করে এই যে আধিপত্য বিস্তার কেন্দ্রিক খুন খারাপি বেড়ে যাওয়ার কারণ কি? আপনারা তথ্য বলেছেন যে অনেকে জামিনে পেয়ে গেছে। এই জামিনে তারা কিভাবে পেলো একটা অন্তর্বর্তী সরকারের সময়? আর পাশাপাশি হলো সবাই তো জামিন পায়নি, অনেকে তো বিদেশে আছে, আগে থেকে বিদেশে ছিল, তারা হঠাৎ করে সক্রিয় হয়ে যাওয়ার কারণ কি? এইটা আপনি যথাযথ বলছেন যে আগে আপনি দেখেন যে এইটা সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপ, ঢাকার আইন শৃঙ্খলার জন্য সবচেয়ে বড় উদ্বেগ তো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংয়ের নেপথ্যেও আবার এইসব টপ টেরররা আছে যারা জামিন পেয়েছে। আপনি জানেন যে জামিনের আগে যারা কারাগারে ছিল, কারাগার থেকেও তারা অ্যাক্টিভ ছিল, তারা যে বসেছিল কখনো তা না। এখন যেহেতু তারা মুক্ত বাতাসে আসতে পারছে এবং আরও বিভিন্ন মানুষের সাথে যোগাযোগটা বেশি করতে পারছে, সেই জন্য তাদের ওই যে পূর্বের যে বিরোধ ছিল সেটা বদলা নিচ্ছে, কিংবা ঠিকাদারি কাজ, চাঁদাবাজি, আধিপত্য সব কিছু নিয়ে সরব হয়েছে। আর যেটা আপনি বলছিলেন তারা কীভাবে জামিন পেল, আসলে এইসব অপরাধীরা এতই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে যারা মামলা করেছে, না বাদী সাক্ষী দিতে যায়, না সাক্ষীরা সাক্ষী দিতে যায়, এই সুযোগটা নিয়েই তারা বেসিক্যালি জামিন পায়। বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের সময় এদের জামিন হলে পরে পিডাব্লিউডি ওয়ারেন্ট, প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে জেল গেট থেকে বিভিন্নভাবে আটকে রাখতো। কিন্তু যখন অন্তর্বর্তী সরকার হলো তখন বলো যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এই সুযোগটাই অপরাধীরা নিয়েছে। তখন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, আইন প্রয়োগ অন্যান্য সংস্থাগুলো ইনঅ্যাক্টিভ ছিল,
তারা এই সুযোগে তারা জামিনে বেরিয়েছে, বেরিয়ে তারা ফের আবার পূর্বের ন্যায় ওই অপরাধমূলক কর্মকাণ্ডে আবার তৎপর হয়েছে। এখানে কি ইন্টেলিজেন্স ব্যর্থতা কতদূর আছে, মানে এবং এই প্রশাসন কি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, আইন শৃঙ্খলা বাহিনী? না, এটা আপনি ঠিকই বলছেন। পুলিশ কিন্তু প্রথম থেকে বলছে যে যারা জামিন আছে তারা নজরদারিতে আছে, কিন্তু বাস্তবতা কি তাই? এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা যেমন আছে, গোয়েন্দা ব্যর্থতাও রয়েছে। এটা যদি সঠিক ব্যর্থতা না থাকতো তাহলে তো আজকে 2-3টা খুন হতো না। আপনি দেখলেন যে কারণ বাজারে একজন খুন হলো, স্বেচ্ছাসেবক দল নেতা, মিরপুরে একজন যুব দল নেতা খুন হলো, বিএনপির একজন নেতা খুন হলো, বাড্ডাতে কোর্ট এলাকাতে মামুন, যেটা আমি একটু আগে বলছিলাম, টিটন হলো, এরকম অনেক ঘটনায় ঘটছে। আইন শৃঙ্খলার যে সার্বিক পরিসংখ্যান রাজধানী সহ সারা দেশে খুন খারাপি ঘটনা বেড়েই চলছে। এটা চিটাগাংয়ের আপনি দেখেন, যদি চিটাগাংয়ে তো একের পর এক খুন হচ্ছে রাজধানীতে, একেবারে প্রকাশ্যে। এক্ষেত্রে যে অস্ত্র উদ্ধারের ঘটনাও উল্লেখযোগ্য, সন্তোষজনক না। আপনি যেটা বলেন যে বলছিলেন যে পুলিশ আসলে ওইভাবে ফাংশনাল হতে পারেনি এখনও, কারণ নানান রকম লিকেজ আছে, একটা বড় পরিবর্তন হয়েছে, পুলিশেও বড় ধরনের রদবদল হয়েছে, ওর সর্বোচ্চ মহল থেকে জেলা পর্যায়ে, উপজেলা, থানা পর্যায়ে সব জায়গায় তো রদবদল হচ্ছে। একটা নতুন সেট আপ তৈরিও তো সময় লাগে। তাহলে পুলিশের যারা এখন দায়িত্বে আসছে হঠাৎ করে, তাদেরকে এনে দায়িত্বে বসানো হয়েছে, তারা কি তাহলে সেভাবে ক্যাপাবল না? পুলিশ বলছে যে তারা চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা লাগাম টানার চেষ্টা করছে। তারা ক্যাপাবল না এটা এখনই বলা যাবে না, তারা চেষ্টা করছে। আসলে তো প্রযুক্তির যুগ, পুলিশ যেদিকে যায় অপরাধীর আরেক ধাপ এগিয়ে নতুন কৌশলে তারা অপরাধের সুযোগ খুঁজে। ভবিষ্যৎ কি এখন এই আইন শৃঙ্খলার ভবিষ্যৎ কি? এক্ষেত্রে যারা মানে অপরাধ বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী যারা, তারা বলেন, পুলিশের সাবেক কর্মকর্তা যারা এই সব 13 দিন আগে কাজ, তাদের ভাষ্য যে পুলিশের সোর্সটাকে একটু ফাংশনাল করতে হবে, বেশি করে অভিযানটা জোরদার করতে হবে এবং গোয়েন্দা নেটওয়ার্ক জোরদার করলে পরে অপরাধের করার সুযোগ কম পাবে এবং অপরাধটা নিয়ন্ত্রণ করা সম্ভব, নির্মূল না, নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আন্তরিক আপনার কাছে মনে হয়েছে? এইখানে সরকার শতভাগই আন্তরিক। তারা তো চাঁদাবাজি, সন্ত্রাসী বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছে এবং পুলিশকে যথাযথ নির্দেশ দিয়েছে। আপনি দেখবেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে রমনা থানা ভিজিট করতে যায়, পুলিশকে বলছে যে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে দায়িত্বে গাফলতির এবং থানায় দালাল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের আন্তরিকতা এখনো দৃশ্যমান আছে। কোনো অভিযান কি চলবে সামনে, পরিকল্পনা আছে? একটা মাদক বিরোধী অভিযানের কথা তো বলা হয়েছে, ছিল আগে বিভিন্ন অভিযান চলতো, অভিযান তো চলছে, মানে অপরাধী যে ধরতে যে মার্ডারটা হলে জন্য বিশেষ কোনো নাম দিয়ে করবে বলে জানি না, বাট পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা অভিযান অপরাধী ধরার জন্য চেষ্টা করছে বলে তারা দাবি করে আসছে। দর্শক, আজকের আমাদের প্রধান শিরোনাম, সরকারের যে কর্মকর্তাগণ রয়েছেন তারা অতিরিক্ত কর্মচাপে রয়েছেন, আবার অন্যদিকে যেটা হলো 750 কর্মকর্তা তারা ওএসডি হয়ে আছেন, অর্থাৎ তাদের পেছনে সরকার টাকা খরচ করছে কিন্তু তাদের কোনো কাজ নেই। আর যারা কাজ করতেছেন তাদের উপরে 5 থেকে 6টি কাজের দায়িত্ব তাদের উপর আছে, যে কারণে জনগণ সঠিকভাবে সেবা পাচ্ছে না। এ নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম মিঠু। জনাব মিঠু, আজকে আমাদের রিপোর্টের মূল বিষয়টা কি আপনি যদি তুলে ধরতেন? আমাদের আজকের যে মূল রিপোর্ট, সেই রিপোর্টটা হচ্ছে যে সরকারের যে মন্ত্রণালয়, প্রায় 54টি মন্ত্রণালয় এবং বিভাগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রায় 350 কর্মকর্তা আছেন যারা একাধিক দায়িত্ব পালন করছেন একই সাথে। ধরেন একজন ডেপুটি সেক্রেটারি তিনি 3টি করছেন, একজন এডিশনাল সেক্রেটারি 6টা পর্যন্ত অনুবিভাগ, উইং দেখছেন। অন্যদিকে প্রায় 700 কর্মকর্তা ওএসডি হিসাবে বসিয়ে রাখা হয়েছে, সরকার বসিয়ে রেখেছেন। তো এই যে 54টা মন্ত্রণালয় বিভাগের যে হিসাব আমরা করেছি, সেখানে দেখা গেছে সর্বোচ্চ হোম মিনিস্ট্রিতে দেখা গেছে 35 জন কর্মকর্তা একাধিক দায়িত্ব পালন করছে, মানে 1টা 2টা 3টা ডেস্ক সামলাচ্ছেন। দ্বিতীয়তে আছে কালচারাল মিনিস্ট্রি, সেটা আছে একটা। আপনার ক্যাবিনেট সেক্রেটারি, যেটা খুব ক্যাবিনেট ডিভিশন আর কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা অংশ, সেটাতে 20 জন কর্মকর্তা একাধিক দায়িত্ব পালন করছে। তো এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা কি এই যে ওভারলোডেড যে তারা আছে, তারা একজনের উপরে 5-6টা অনুবিভাগ বা দায়িত্ব তার উপর আছে, তারা কি হ্যাপি এইভাবে বেশি কাজ করে? নিজেরা কি খুব সন্তুষ্ট তারা? আসলে তারা যে আনহ্যাপি, এটা তারা তো মানে প্রকাশ্যে বলার নিয়ম নাই সরকারের পক্ষ থেকে, কারণ তারা মানে আপনার সাথে তাদের সাথে কথা বলে কি মনে হয়, তারা কি এনজয় করতেছে এটা, না অনেক ক্ষমতা তাদের কাছে আছে? না, হ্যাপি না, নাকি তারা ওভারলোড মনে করছে? প্রথম কথা হচ্ছে তারা হ্যাপি না। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাপির থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা যেহেতু অনেকগুলো ডেস্ক মেনটেন করতেছেন,
তাদের যেসব নিচের যে অধিদপ্তর পরিদপ্তর এসব জায়গা থেকে যেসব ফাইলগুলো আসে সেগুলো তো একটা চেইনের মাধ্যমে আসে। ধরেন প্রথমে ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে সেটা গেল জয়েন্ট সেক্রেটারির কাছে, সেই ফাইলটা পরে গেল এডিশনাল সেক্রেটারির কাছে, তারপর ফাইলটা গেল সেক্রেটারি পর্যন্ত। তো আবার ওইভাবে ফাইলটা নামে, মানে দিস ইজ দ্য সিস্টেম। তো একই লোক যখন তিনটা দায়িত্ব দেখছেন, ধরেন একজন ডেপুটি সেক্রেটারি বাজেট ডেফিনেটলি সে 6টা ফাইল সে একসাথে সাইন করতে পারবে না। দেখতে হবে। তো সেই ক্ষেত্রে যখন এখান থেকে ফাইলটা দেখার হচ্ছে না ঠিক মতো সঠিক সময়ে, সুতরাং নিচে যারা এই সেবা প্রার্থী, ধরেন একজন হচ্ছে ঘূর্ণিঝড়ে তার ঘর ভেঙে গেছে, কথার কথা দুর্যোগ মন্ত্রণালয় থেকে তার টাকা পাওয়ার কথা, সে টাকা পেতে পেতে তার ঘর বহুত দিন তার চলে যাবে। যে 700 কর্মকর্তা বললেন যে যারা ওএসডি হয়ে আছে, তাদেরকে কি ওএসডি হিসেবে সরকার রেখে এভাবে বসিয়ে রাখতে চায়, নাকি তাদেরকে কোনো সিদ্ধান্ত নিয়েছে, না তাদেরকে চাকরিচ্যুত করে নতুন কোনো কাউকে বসাবে, নাকি তাদেরকে কোনো দায়িত্ব দিবে? সরকারের আসলে পলিসিটা কি এই মুহূর্তে? সরকারের পলিসি যে সরকার আসলে এটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যখন আসে তারপর থেকে মোটামুটি আগস্টে তো ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তারপরেই আসলে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে তারা বেসিক্যালি মনে করে যে আওয়ামী লীগ পন্থী যেসব কর্মকর্তা তাদের কাছে মনে হয়েছে তাদেরকে মানে এক নাগারে ওএসডি করেছে। কিছু জনকে মানে বড় বড় কর্মকর্তা, ধরেন আপনার সেক্রেটারি লেভেলের কর্মকর্তাদের ফোর্সড রিটায়ারমেন্টে পাঠাইছে। এইভাবে জিনিসগুলো ঘটছে। তো এখন সবার শুধু কি পলিটিক্যাল তাদেরকে ফেসিবাদের দোষর এই আখ্যা দিয়ে ওএসডি করা হয়েছে, তাদেরকে কিন্তু সুনির্দিষ্ট কোনো বিভাগীয় অভিযোগ বা বিভাগীয় কোনো ব্যবস্থা অংশ হিসেবে তাদেরকে করা হয়েছে? তাদের বিরুদ্ধে কি এই ওএসডির 99%-এর বিষয়ে কোনো সুনির্দিষ্ট নাই, অভিযোগ নাই। বরং তো আমরা দেখি যারা পদে আছে তাদের বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, অনেক অভিযোগ আছে, যারা বিভিন্ন 6-7টা দায়িত্ব নিয়ে যারা আছে। তাহলে এই বিষয়টা আসলে মানে সরকারের যে মানে শৃঙ্খলা নাই সরকারি যে দপ্তরগুলোতে, তাহলে যে শৃঙ্খলা বা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এই বিষয়টার অভাব দেখতে পাচ্ছেন আপনি? মানে ইনএফিশিয়েন্ট মোটামুটি গভর্নমেন্টের যে অ্যাপেক্স বডি অর্থাৎ মিনিস্ট্রি ডিভিশন, এগুলো এখন ইনএফিশিয়েন্টলি কাজ করছে। কারণ ধরেন 700 ওএসডি, 700 কর্মকর্তা ওএসডি, এইদিকে তার অর্ধেক লোক 350 ডাবল ডিউটি করছে। আপনি জেনে আশ্চর্য হবেন যে কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে একজন এডিশনাল সেক্রেটারি 6টা ডেস্ক দেখতেছেন, 6টা। তাহলে ওই 6টা ডেস্কের কার্যক্রম নিশ্চয়ই ধীরগতি হয়ে যাচ্ছে। আরও আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে মেট্রো রেল, এই মেট্রো রেল কিন্তু বিশাল। এই মেট্রো রেল কিন্তু এই শুধু এই মানে যেটা উত্তরা থেকে মতিঝিল এটা না, আরও 6টা এর আন্ডারে আছে। এর যে এমডি নাই, সরকারের একজন এডিশনাল সেক্রেটারি যিনি সড়ক পরিবহন বিভাগে আছেন, তাকে তার এমডি হিসাবে বাড়তি দায়িত্ব। তাহলে সে কোনটা সামলাবে? মেট্রো রেল নিয়ে প্রতিদিন অনেক সমস্যা, আবার সচিবালয়ে ধরেন ওই ডেস্ক। এখন কি সরকারের কোনো পরিকল্পনা দেখেছেন আসলে তারা এই সমস্যাটা সমাধান করার জন্য কোনো প্ল্যান বা কোনো উদ্যোগ কি দেখতে পেয়েছেন আপনি? এখন পর্যন্ত কোনো প্ল্যান। অর্থাৎ আমরা তাহলে খুব শিগগিরই এটা কোনো সমাধান পাচ্ছি না, জনভোগান্তি দীর্ঘায়িত হবে, মানুষ সেবা যারা প্রত্যাশী তাদের সেবা আরও দীর্ঘায়িত হবে, এটাই আমরা বুঝতে পারছি। দর্শক, যুগ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর, এবং এই এআই যখন আসে বাজারে তখন অনেকেরই ধারণা ছিল যে এটা আমাদের জব মার্কেটে প্রভাব পড়বে, অর্থাৎ আমাদের কর্মক্ষম মানুষের কর্ম সুযোগ কেড়ে নেবে। অলরেডি আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক কর্মক্ষম মানুষই এই এআইয়ের কারণে তারা চাকরি হারাচ্ছেন। এ নিয়ে একটি দারুণ রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী নাহিয়ান আহমেদ। নাহিয়ান, আজকে আপনার রিপোর্টে আসলে কি উঠে এসেছে? আমার রিপোর্টটা মূলত এআই এর প্রভাব সফটওয়্যার খাতে। আমাদের সফটওয়্যার খাতে বর্তমানে যে অবস্থা, তাতে এআই এর প্রভাবটা খুবই প্রবল। মানে মানুষের চাকরি, এন্ট্রি লেভেল এবং মিড লেভেলের মানুষের চাকরি খুব দ্রুত যাচ্ছে, এবং এমনও হচ্ছে যেসব কোম্পানিতে মানুষের চাকরি যাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে বা কেউ রিজাইন করছে, তখন তাদেরকে রিপ্লেস করা হচ্ছে না। আমি কয়েকটা আপনার আইটি ফার্মের সাথে কথা বলেছি, সফটওয়্যার ফার্মের সাথে কথা বলেছি, তারা সবার ক্ষেত্রে সেম কথাবার্তা যে আমরা হচ্ছে কেউ যখন লিভ নিচ্ছে আগে আমরা তাকে
আটকানোর চেষ্টা করতাম বা আগে তাকে বলতাম স্যালারি বাড়িয়ে দিব, কিন্তু এখন কেউ লিভ নিলে আমরা তাকে থামাচ্ছি না, বরং লিভ নেওয়ার পরও তাকে আমরা রিপ্লেস করছি না, যেটা আমরা এআই দিয়ে পুষিয়ে নিচ্ছি। তাহলে নতুন করে কি চাকরির সুযোগ কোনোভাবে তৈরি হচ্ছে এআই কেন্দ্রিক? AI এবং কেন্দ্রিক- আরেকটা বিষয় হলো কত পার্সেন্ট মানুষ এই কারণে আপনার হিসাবে কত পার্সেন্ট মানুষ চাকরি হারিয়েছে অলরেডি? আমি যাদের সাথে কথা বলছি তারা বলছে 25 থেকে 30% মানুষই প্রত্যেকটা কোম্পানিতে আপনার চাকরি হারানোর মতো অবস্থায় আছে শুধুমাত্র এআই এর কারণে। বিশেষ করে যারা মিড লেভেল এবং এন্ট্রি লেভেল আছে, এন্ট্রি লেভেলে যে আগে হায়ারিংটা হতো ইন্টার্ন হিসাবে, তাদেরকে এখন হায়ার করতে হচ্ছে না, কারণ তাদের যে চাকরিটা, তাদের পিছনে যে শ্রমটা ব্যয় করতে হয় সিনিয়রদের, সেটা তারা ব্যয় না করে তারা এই মডেল তৈরি করে সেখান থেকে তারা সেখান কাজ থেকে করে তারা নিচ্ছে। কাজটা করে নিচ্ছে। এটা খুবই অ্যালার্মিং একটা কথা বললেন, যেহেতু আমাদের প্রতি বছর আপনি জানেন যে 20 থেকে 24 লাখ নতুন কর্মক্ষম জনশক্তি আমাদের জি। শ্রমবাজারে যুক্ত হয়। সেখান থেকে আমরা যেটা হিসাব দেখেছি 1 থেকে 1.5 লাখ ফর্মাল তারা সেক্টরে তারা চাকরির সুযোগ পায়, অর্থাৎ প্রায় 95%ই তারা ফর্মাল সেক্টরে চাকরির সুযোগ পায় না। তাহলে এই যে এআই এর যে চ্যালেঞ্জটা আসলো, এটা কি শুধু আপনি এই সফটওয়্যার সেক্টরেই দেখেছেন না অন্যান্য সেক্টরে এটার প্রভাব না, পড়ছে? এটা আমি সফটওয়্যার সেক্টর না, অন্যান্য সেক্টরে দেখেছি। যেমন আমাদের যে গার্মেন্টসের যে সেক্টরটা, ওখানেও কিন্তু অটোমেশনের একটা প্রভাব চলে আসছে অলরেডি। আগে যেখানে আমরা দেখতাম আমাদের যে নিটিং বলে গার্মেন্টসের সেলাইয়ের যে ইয়েটা বা অন্যান্য যে জিনিসগুলো, যেগুলোতে আগে মানে কয়েকজন কর্মক্ষম মানুষ লাগতো, এখন সেখানে জাস্ট একজন সফটওয়্যারের সামনে বসে তিনি কাজগুলো করে 4-5 জনের কাছ তিনি একাই করতে পারতেছেন, কারণ অটোমেশনটা চলে আসছে, এআই যে অটোমেশন। তাহলে এআই এর যুগে টিকে থাকার উপায় কি? শ্রমবাজারে এটা নিজের হচ্ছে- চাকরি টিকে রাখার উপায় কি? নিজের চাকরি টিকে রাখার উপায় হচ্ছে আপনার এআই এর সাথে অ্যাডাপ্ট করতে হবে। আর যেটা বললেন যে এটা হচ্ছে প্রত্যেকটা রেভলিউশনের সময়, কিন্তু এটা হচ্ছে এআই রেভলিউশন বলছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সিএসসি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আছে, ওনার সাথে আব্দুর রাজ্জাক স্যার, ওনার সাথে কথা বলেছি। উনি বলছে এটাকে আমরা ইয়া হিসেবে না দেখি, এটা আমরা রেভলিউশন হিসেবে দেখা উচিত। প্রত্যেক রেভলিউশনের সাথে কিন্তু মানুষ অ্যাডাপ্ট করে নিয়েছে, ইতিহাসে দেখা যায়। তো এটার সাথে এটা একটা রেভলিউশন, এআই রেভলিউশন, এটার সাথে আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে, যেটা মানে করতে সময় লাগবে, কিন্তু কোনো না কোনোভাবে এটা হয়ে যাবে আর কি। সরকার কি কোনো উদ্যোগ নিচ্ছে যে মানুষকে অ্যাডাপ্ট করার জন্য? সরকারি উদ্যোগ দেখছেন কোনো? আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছিলাম আমাদের আইসিটি মিনিস্ট্রির। তিনি বলেছেন যে সরকার এই বিষয়ে খুব একটা অবগত অতভাবে না, কারণ তার যে ইয়াটা সরকারিভাবে ওইরকম চাকরি যাচ্ছে না। কিন্তু তিনি প্রাইভেট সেক্টরের খোঁজখবর বলতেছে, আমি মাত্র এসেছি, খোঁজখবর একটু কম রাখছি। কিন্তু তিনি বলছেন যে সরকার অলরেডি উদ্যোগ নিয়েছে 495টা উপজেলায় বাংলাদেশের, তারা এআই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে মূলত কাজ শুরু করবে আস্তে আস্তে। আইসিটি মিনিস্ট্রি থেকে কাজ শুরু তারা করছে, তারা অলরেডি প্রাইমারি হিসাবে এই এটা হাতে নিয়েছে, উদ্যোগটা হাতে নিয়েছে, এটা তিনি বলেছেন আমাদেরকে। তাহলে মূল বিষয় হলো টিকে থাকতে হলে এআই এর সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে Adapt হবে। করে নিতে আপনাকে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।